ভোটের আবহ আর তার মাঝে এবার আনন্দপুর, সেখানে মাথা ফাটল বিজেপি নেত্রীর। দক্ষিণ কলকাতায় আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি, আক্রান্ত কসবা সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট সরস্বতী সরকার। দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় চড়াও হয় দুষ্কৃতীরা। বিজেপি নেত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনায় আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় চড়াও হয় দুষ্কৃতীরা। আক্রান্ত কসবা সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট। বিজেপি নেত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। আনন্দপুরে মাথা ফাটল বিজেপি নেত্রীর। দক্ষিণ কলকাতায় আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি। দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় চড়াও হয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ। ঘটনায় আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত এই গোটা বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব। ঠিক কি অভিযোগ এই সরস্বতী সরকারের, কি ঘটেছিল তার সঙ্গে। এই মুহূর্তে অভিরূপা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অভিরূপা, কি অভিযোগ করছেন সরস্বতী সরকার, কি ঘটেছিল তার সঙ্গে? ভোটের আবহে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। কথা বলছিলাম তার সঙ্গে, তিনি বলছেন যে হুমকি আসে এবং তিনি আশঙ্কা করছেন যে তাকে প্রাণে মেরে ফেলা হতে পারত গতকালকে যেভাবে হামলা চালানো হয়েছে। সরস্বতী সরকার রয়েছেন, একটু কথা বলবো দিদি। এর আগে যখন সকালবেলা আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বললেন যে আপনার কাছে হুমকি পর্যন্ত এসেছিল। এর আগেও আপনাকে বারবার আক্রমণের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কতটা আতঙ্কে আছেন? কারণ সামনে তো ভোট, এখনো তো কাজ করতে হবে। তো দেখুন, আমরা আতঙ্কে বরাবরই আছি। কারণ হচ্ছে কি যে আমরা এখানে যখন গ্রাউন্ড লেভেলে কাজ করি, আমাদের তো কোনোদিনই সুস্থভাবে কাজ করতে দেওয়া হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এত বড় ঘটনা ঘটতে পারে একজন মহিলার সঙ্গে, আজকে যদি আমার অন্য কোনো পুরুষ কার্যকর্তার সঙ্গে হতো, পুরুষে লড়াই হয়েছে মেনে নেওয়া যায়, কিন্তু আমি মহিলা, আমাকে মেরে যাচ্ছে কে? কোনো একটা পুরুষ। তাহলে সেই 108 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, যাকে আমি বারবার বলছি মাফিয়া কথাটা বলে যাচ্ছি, ওকে মাফিয়া ছাড়া আমি কোনোদিন বলিনি আজ পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাই বলুন না যে একজন মহিলাকে যদি এইভাবে করে রাস্তায় ফেলে পেটানো হয়, তারপরে এইভাবে তাকে আঘাত করা হয়, তাহলে তো আঘাত করেছে আপনাকে, চপার দিয়ে মেরেছে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কতটা নিরাপত্তা আছে আমার এখানে। আমি ওখানে যখন আমাকে রাস্তায় ফেলে প্রথম মারলো, তারপরে আমি ভাবলাম এখানেই মনে হয় এরা ইতি হয়ে যাবে, কিন্তু আমি তো এগিয়ে যাচ্ছিলাম। তা পিছন থেকে দৌড়ে এসে এইভাবে করে একজনকে কোপ মারা, সেই কোপটা তো একটুখানি কোপ না। আমি তো ওখানে যখন সেন্সলেসে পড়ে গেছি, তারপরে হঠাৎ করে আমি যখন আবার উঠে দাঁড়িয়ে যখন দেখছি যে নিচে রক্ত ভর্তি এবং আমি স্নান হয়ে গেছি, তখন বুঝতে পারলাম যে আমার কিছু একটা হয়েছে। তখনই আমি মাথায় হাতটা দিয়ে ওইভাবে করেই আমি ওই ছোট্ট ভিডিওটা করে নিজে, ওরা কারা সেই ভিডিও করে আমি যখন আমাকে এক মহিলা বাঁচায় ওখানে, ও আমার স্কুটি করে তুলে নিয়ে যায়, তুলে নিলে ওকেও ওরা ফলো করে, ও ভয়ে এবার আমাকে নামিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে আমার কার্যকর্তাকে ফোন করলাম, ওরা ওখানে থানায় পৌঁছায়। কোনোভাবে আপনি প্রাণে তো বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে আপনি অভিযোগ করলেন, নাম মেনশন করে অভিযোগ করলেন, কিন্তু এখনো কোনো গ্রেপ্তারি বা আটক কিছু দেখতে পাচ্ছেন। বলবেন এভাবে পুলিশের ভূমিকায় আপনি আশ্বস্ত? দেখুন, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কি করে এটা সারা পৃথিবীর লোকে জানে, শুধু আমরা নই, সারা পৃথিবী জানে। আর আনন্দপুর থানার পুলিশ, আমি বারবার একটা কথা বলি, আনন্দপুর থানার পুলিশ কোনো দিন বিজেপির হয়ে কোনো কাজ করে না। এরা আজ পর্যন্ত বিজেপির, আমি মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে আমার 3টে কেস এই থানাতে, উপরন্তু আমার বহু কার্যকর্তার কেস আছে। কোনো দিন ওই থানায় রেকর্ড নেই যে একটা আসামি ওরা অ্যারেস্ট করে দেখিয়েছে, এই রেকর্ড নেই। রেকর্ড থাকবে না বলেই মনে হয়। আমার যখন কালকে ঘটনা ঘটেছে ওই অবস্থায় যখন থানায় আমরা সব ঢুকেছি, ওসি তখন উপরে ছিলেন, উনি কিন্তু নামার প্রয়োজন বোধ করেননি। লাস্টে আমরা ভোর রাত্রে যখন এফআইআর লঞ্চ করছি ওখানে, তখনও কিন্তু ওসি উপরে, উনি কিন্তু নিচে নামেননি, একবারের জন্য জিজ্ঞাসাও করেননি। আর ওই সময় যে কেসের নাম্বারগুলো আসবে তখনও দেননি। আজকে বিকালে দয়া করে হয়তো দিতে পারেন,
আর কি দেবেন সেটা তো দেওয়ার পরে বুঝতে পারবো। যদি না গ্রেপ্তারি হয়, ধরুন আপনি যেভাবে বলছেন যে পুলিশের ভূমিকায় আশ্বস্ত নন আপনারা, যদি না গ্রেপ্তারি হয় তাহলে আপনাদের দলের তরফ থেকে বা যিনি ক্যান্ডিডেট রয়েছেন উনি হয়তো আসবেন কিছুক্ষণ বাদে আপনার সঙ্গে দেখা করতে, আপনারা আগামী দিনে কোনো ব্যবস্থা নেবেন এর প্রতিবাদে বা এর বিরুদ্ধে? এটা যখন আমার প্রেসিডেন্ট আসছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উপরন্ত ক্যান্ডিডেট যার হয়ে আমরা কাজটা করছি, তো ওনারা আসার পরে সেই ডিসিশনটা হবে ওনারা কি করবেন কি করবেন না। যদি না গ্রেপ্তারি হয় তাহলে আগামী দিনে দলের কাজ তো চালিয়ে যেতে হবে, কারণ সামনে নির্বাচন। বেরোবেন কাজ করতে, যেভাবে গতকালকেও কাজ করছিলেন দলের কর্মী হিসেবে, ব্যানার ফেস্টুন লাগানো? না, যদি থানা কাজ না করে, উচ্চ নেতৃত্ব কোনো পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে তো কাজ করাটা টাফই না। আতঙ্ক তো 100% থাকবে। অভিরূপা আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। দিলীপ বাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আনন্দপুরের মতো জায়গা, সেখানে মাথা ফাটলো বিজেপি নেত্রীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু দক্ষিণ কলকাতায় বিজেপির মণ্ডল সভাপতির আক্রান্ত হওয়ার ঘটনা কিভাবে দেখছেন? সারা পশ্চিমবঙ্গে ব্যাপী হিংসা চলছে, দেখছেন তো, মাটির তলা থেকে বোম বন্দুক বেরোচ্ছে আর এক্সপ্লোসিভ বেরোচ্ছে। তো সেই জন্য এটা নতুন কিছু না। টিএমসি যত ব্যাকফুটে যাচ্ছে, হারছে তত সহিংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, তার মেজাজ দেখুন, বিগড়ে যাচ্ছে আস্তে আস্তে গরমে। তো সেই জন্য এই অবস্থায় কি করে যত এগোবে আর হিংসা বাড়বে, যতই চেষ্টা করুক ওরা পারবে না, কারণ তারা বুঝে যাচ্ছে ব্যবসা গুটিয়ে যাবে। কলকাতায় হারবে বিজেপি পরের কথা, কিন্তু বিজেপিকে ভয় দেখাও যাতে ভোটার না বেরোয়, ভোট করতে না আসে, সে জন্য ভয় করে। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো দিলীপ বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা দিলীপ ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। আমি আবারও অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করবো। অভিরূপা, দেখো, যখন এর আগেও কথা হচ্ছিল তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই প্রথম নয়, এর আগেও 3 বার তাকে আক্রমণের মুখে পড়তে হয়। এবং কেন এই আক্রমণ তা একবার সরস্বতী দেবীর কাছে যাব। দিদি, আপনি এর আগেও বলছিলেন আপনাকে আক্রমণের মুখে পড়তে হয় কেন? আপনি বলছিলেন যে পৌর প্রতিনিধি যিনি রয়েছেন সুশান্ত ঘোষ, তিনি এলাকায় অনেক জনবিরোধী কাজ করেছেন, সেগুলো নিয়ে প্রতিবাদ আপনারা করেছেন অ্যাজ আ বিরোধী দল। কি কি সেই কাজ যদি একটু বলেন, কেন আপনি এরকম বারংবার আক্রমণের? দেখুন, এখানে উনি যবে থেকে কাউন্সিলর হয়ে এসেছেন, আমার এলাকায় জলাশয় বলতে কোনো বস্তু নেই। এই এলাকাতে আপনি জলাশয় বলে কিছু খুঁজে পাবেন না, কারণ আমরাই একটা সময় নোনাডাঙ্গার মাঠে ছোটোবেলায় যখন আমরা খুব গরম লাগতো, সন্ধ্যাবেলায় আমরা ওই ভেড়িগুলোতে স্নান করতে যেতাম। হ্যাঁ, তা সেগুলো মোটামুটি বিক্রি করে কভার করে দিয়েছেন। গিয়ে দেখে আসুন, হিটকোর বোর্ড ছোট ছোট শিলাগুলো মেরে দিয়েছে। তার সঙ্গে দেখবেন এই চলে যান আমাদের মাটিনপাড়ার সাইডটা, ওখানে দেখবেন আম্বেদকর স্কুল আছে। তো মোটামুটি 75% ভরাট হয়ে গেছে অলরেডি। একটা ইনলিগাল বিল্ডিংও উঠে গেছে ওখানে 5 তলা। তো সেই বিল্ডিংয়ে মাঝে শুনেছিলাম মাদ্রাসা টাসরা কিছু একটা করবে, সেটা এখন বন্ধ আছে, এলাকাবাসী বাধা দিয়েছে। তার সাথে দেখবেন গুলশান কলোনিটা কিন্তু গুলশান কলোনি না, ওটা তো টোটালি একটা জলাশয় ছিল, সবাই জানে এটা। কিন্তু সেই জলাশয়গুলো রাতারাতি ভরাট হয়, ভরাটে 5 তলা 6 তলা বিল্ডিং উঠলো। উপরন্ত রিসেন্ট যেটা করেছেন, 8 বিঘা একটা জমিকে উনি ভরাট করেছেন, ভরাট করে ওনার পার্সোনাল কাজের জন্য, প্রজেক্ট করবেন তার জন্য। তো এইভাবে করে উনি প্রতিনিয়ত কাজগুলো করে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে না আমরা সোচ্চার হচ্ছি। এর আগে আমি অনেক প্রতিবাদ করেছি, যেটা ওনার পছন্দ না। তাহলে একমাত্র প্রতিবাদ ফেসকে বিজেপি। তা বিজেপিকে আটকাতে পারলে সমস্ত কাজগুলো আমার ইজি হয়ে যাবে। তা সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে মণ্ডল প্রেসিডেন্ট হিসাবে আমি হয়তো কোনোদিন তো এখানে বসে থাকিনি, কিছু না কিছু আমি করতেই থাকি। তা সেই জায়গা থেকে আটকাতেই হবে বিজেপিকে। তা বিজেপিকে আটকাতে গেলে কি করতে হবে? তার কার্যকর্তাকে প্রথম ঘরে ঢোকাবো। তা কার্যকর্তাকে ঘরে একেবারে অভিরূপা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং এই মুহূর্তে আমি টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বৈশ্বনাথ বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। দক্ষিণ কলকাতার বিজেপির মণ্ডল সভাপতি, কসবার সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট সরস্বতী সরকার, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যেখানে স্থানটা দক্ষিণ কলকাতা। এই অভিযোগ বিজেপির অর্থাৎ বিরোধীদের, কিভাবে দেখছেন? আমি কসবায় আমার বাড়ি, দীর্ঘদিন আমরা কসবার পুরনো বাসিন্দা। এরকম ধরনের কেউ রাজনৈতিক কর্মী আছে বলে আমি জানি না। এখন আপনি
যেটা বলছেন ব্যাপারটা খুঁজে বার করতে হবে। আমি এইটুকু বলতে পারি যে নির্বাচনের সময় আমি জানি না ওদের কোনো সংগঠন আছে কিনা, কসবা সাংগঠনিক জেলা এত কিছু বলছেন, দক্ষিণ কলকাতা কেন বাংলায় ওদের সংগঠন আছে আমি জানি না, ৭২,০০০ বুথে এজেন্ট আছে কিনা সেটাও জানি না। কিন্তু এইটুকু বলতে পারি এরকম কোনো ঘটনা হয়নি, বা হলে কি হয়েছে সেটা জানতে হবে। আমার নিজস্ব ধারণা যে বিজেপি পার্টি যেহেতু হালে পানি পাচ্ছে না, সেই জন্য এরা নানান ধরনের কথা বলে প্রচারে আসতে চাইছে। এটা আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করেছি এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচনে, আর দক্ষিণ কলকাতায় তো আমরা প্রতিবারই জিতি, সেখানে আমাদের কি দরকার আছে এই সমস্ত কথা যারা বলছেন। বিজেপি একটা মিথ্যে প্রচার করছে এই নির্বাচনকে কেন্দ্র করে, ওরা মিথ্যের ওপর ভিত্তি করে ওরা সরকারে আসতে চাইছে। আমি জানি না নানান ধরনের যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি আগের জন্মে বাঙালি ছিলেন, আবার পরে যদি না হয়ে থাকেন তাহলে পরের জন্মে বাঙালি হবে। এটা যদি মিথ্যের কোনো প্রতিযোগিতা থাকতো বসে রাখো প্রতিযোগিতার মধ্যে, তাহলে উনি প্রথম স্থানে পেতে পারতেন। বিজেপি দলটা তো মিথ্যার উপর ভিত্তি করে চলে, আদৌ ঘটনাটা কি সেটা না জেনে ওই ধরনের মিথ্যা কথার কোনো উত্তর দেবো না। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বৈশ্বরবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। তৃণমূল নেতা বৈশ্বর চট্টোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে।